বিমানের ইয়ার্সটার কথা শুনে বই পড়া ব্যক্তিটি বিরক্ত হয়। নাক মুখ কুঁচকে তাকায় সামনের দিকে। ব্লু হোয়াইট সংমিশ্রণের ডোটাকাটা শার্টটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মানুষটার সাথে। বাম হাতে তার ব্র্যান্ডের ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখের হাল তো কোনো হিরোর থেকে কম নয়। ফর্সা ত্বক আর নাকটা বেশি উঁচু। মুখের চারপাশে ছাপ, দাড়ির ছাপ। খুব ভালো করে বোঝা যাচ্ছে এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে তার নাম ডক্টর আদিয়ান রেদওয়ান। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে তার বাড়িতে ফিরছেন। বই পড়া বন্ধ করে আদিয়ান তার সিটের আশেপাশে তাকায়। বিমানে এখন সে ছাড়া অন্য কোনো যাত্রী উপস্থিত নাই। হেয়ারস্টারের ডাকার কারণ সে এখন বুঝতে পারে। আদ্র বিমানের জানালা দিয়ে বাইরে তাকায়। আজ 7 বছর পর সে বাংলাদেশে ফিরেছে। তার মাতৃভূমিকে আবার স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকা যতই সে পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার জন্য যাক না কেন, তার মন সবসময় তার দেশেই পড়েছিল। আদিয়ান তার হাতে থাকা বই ব্যাগে ভরে নেয়। এরপর সিট থেকে উঠে দাঁড়ায়। সামনে থাকা এয়ারস্ট মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে, সরি, বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে আপনার কথা শুনতে পাইনি। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। আদিয়ান কথাটা নিবেদনের সহিত বলে, যা শুনে ওয়ার্স্টার বলে, ইটস অলরাইট স্যার। আদিয়ান তার কথা বাড়ায় না। সে তার ব্যাগপত্র নিয়ে বিমান থেকে নেমে পড়ে। বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায়। আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে। আদিয়ান শান্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে আদিয়ানকে রিসিভ করার জন্য তালুকদার বাড়ি থেকে রাহুল আমিন, তার সন্তান জুনায়েদ, জামাত সাহেব মেঘকে নিয়ে ময়মনসিংহে গিয়েছেন, যার কারণে উনি আসতে পারেননি। জুনায়েদ প্রায় 1 ঘন্টা ধরে বিমানবন্দরের গেটের দিকে তাকিয়ে আছে। মূলত সে আদিকে দেখার চেষ্টা করছে। কখন আদ্র আসবে আর সে তার কাছে যাবে। রাহুল আমিনের 2 সন্তান জুনায়েদ আর জেবা। জেবা তালুকদার বাড়ির বড় মেয়ে। 3 বছর আগে তার বিয়ে হয়ে গিয়েছে। জেবা এখন তার স্বামী, তার সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে। আর জুনায়েদ তার ছোট। ওর বয়স 12 বছর। তালুকদার বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর সকলের ভীষণ আদরের। বিমানবন্দরের গেটে আদ্রিয়ানকে দেখে জুনায়েদ খুশিতে চিৎকার দিয়ে উঠে বলে, আব্বু, আদ্র ভাইয়া এসে পড়েছে। ওই দেখো আদ্র ভাইয়া। জুনায়েদের চিৎকার শুনে রাহুল আমিন বিমানবন্দরের গেটের দিকে তাকায়। সত্যি আদ্রিয়ান এসেছে। যদিও 7 বছর আগের মানুষটা আর এখনকার মানুষটার মধ্যে বিশাল তফাৎ রয়েছে। আদ্রিয়ান এখন 25 বছর বয়সের যুবক। তার বডি আর ফিটনেস আগের তুলনায় অনেক বেটার হয়েছে। চোখে তার কালো ফ্রেমের সাদা চশমা। চেহারায় ডক্টর ডক্টর ভাব চলে এসেছে তার। রাহুল আমিন আর জুনায়েদ এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান গেটের দিয়ে ঢোকার সময় দূরে বসে থাকা রাহুল আমিনকে দেখতে পায়। আদ্রিয়ান তার চাচার কাছে এগিয়ে যায়, তবে রাহুল আমিনের আগে জুনায়েদ আদ্রিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হয়। ও গিয়েই আদ্রিয়ার কোমর জড়িয়ে ধরে আর বাচ্চা শুভ কণ্ঠে বলে, আদ্র ভাইয়া, তুমি এসে পড়েছ। তবে এত দেরি করলে কেন?
গত 1 ঘন্টা যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি। আরদিয়ান জুনায়েদের কথা শুনে হাসে, এরপর ওর মাথায় হাত দিয়ে বলে, সরি জুনায়েদ, তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি বলে বিমান বাংলাদেশে আসতে দেরি করেছে, যার জন্য লেট হয়ে গেছে। আরদিয়ানের কথা শেষ হতেই জুনায়েদা প্রশ্ন করে উঠে, আর্দ্র ভাইয়া, আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছো? আমার কিন্তু অনেক খেলনা চাই। আরদিয়ান সম্মতি জানিয়ে বলে, সব দিব। অবশ্যই নিয়ে এসেছি, বাড়ি যা। এরপর আরদিয়ান জুনায়েদের সাথে কথা বলা শেষ করে রাহুল আমিনের সাথে টুকটাক কথা বলে। আরদিয়ান আশেপাশে তাকায়, তাদের সাথে জামান সাহেবকে না দেখে বলে, আব্বু আসেনি তোমাদের সাথে? জামান সাহেবের ময়মনসিংহ যাওয়ার কথা রাহুল আমিন বলে না। রাহুল আমিন বলে, ব্যবসার জরুরি প্রয়োজনে তোমার আব্বুকে দূরে যেতে হয়েছে, তবে আজকের মধ্যেই ভাইজান বাড়ি ফিরে আসবে। রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবেন। ওকে আদিয়ান আর কথা বাড়ায় না। রাহুল আমিন আর জুবাইদের সাথে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে মেঘ আর জামান সাহেবের গাড়ি করে ময়মনসিংহে যাচ্ছে। রাস্তায় প্রায় শেষের দিকে, 5 মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে। মেঘ গাড়ির মধ্যে বসে আছে, তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে জামান সাহেব। বাড়িতে এত ড্রাইভার থাকার পরও জামান সাহেব নিজে ড্রাইভ করে মেঘকে ময়মনসিংহে পৌঁছে দেয়। মেঘ জামান সাহেবের দিকে তাকায়। জামান সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভ করে যাচ্ছে, তবে মেঘ জানে তার বড় আব্বুর মনে আজ কত কষ্ট। এই গম্ভীর চেহারার আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারী মানুষটাকে মেঘ চিনে। ছোটবেলা বাবার মৃত্যুর পর থেকে তার বড় আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে, স্নেহ, মমতা আর যত্ন দিয়ে আগলে রেখেছে। সৃষ্টি আর মেঘ, এই দুজন মানুষ জামান সাহেবের কাছে কখন আলাদা ছিল না। দুজনেই তার মেয়ে, বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আগলে রেখেছেন। বন্ধুর মেয়ে বলে না, নিজের মেয়ে বলে। আদিয়ানের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবন উনি নষ্ট করেছেন। এই অপরাধবোধ তার মধ্যে সবসময় কাজ করে। মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসেবে জানবে আজ থেকে। মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল, যার জন্য দায়ী জামান সাহেব। বাবা হয়ে মেঘের জীবন ধ্বংস করে দিলেন উনি। মেঘ তার বড় আব্বুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে তার জামান সাহেব কখন চায়নি তার আর আদিয়ানের ডিভোর্স হোক। মেঘকে উনি সবসময় তার ঘরের মেয়ে করতে রাখতে চেয়েছিলেন। তালুকদার বংশের বড় বউয়ের পরিচয় যেন মেঘ পায়, তার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সব শেষ করে দিল আরদিয়ান। মেঘ তার আর ডিভোর্সের কথা বলে। তালুকদার বাড়িতে আজ থেকে মেঘ থাকবে না। কথাটা ভেবেই কষ্ট হচ্ছে জামান সাহেবের। আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ মনে মনে বলে, সরি বড় আব্বু, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি, কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে। এই বাড়িটা আমার, বরং আদিয়ানের। তোমাকে ঘৃণা করে একজন মানুষ কেন তার মা বাবার থেকে দূরে থাকবে? বড় আম্মুই আর কত তার ছেলেকে দেখার জন্য চোখের জল ফেলবে।
সব দোষ আর ঘৃণার কারণ যেহেতু আমি, তাই আমি না হয় দূরে চলে গেলাম। যে বিয়েটা কখনো মানেনি তার সামনে বউয়ের অধিকার নিয়ে নাই দাঁড়ালাম। মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে। ভালো থাকুক, নয় হয় অন্য কারো হয়ে। প্রায় ৫ মিনিট পর বাসার সামনে গাড়ি এসে থামে। মেঘ গাড়ি থেকে নেমে যায়, সাথে জামান সাহেবও নামেন। জামান সাহেব এগিয়ে আসে মেঘের কাছে। তার হাতে রয়েছে কিছু কাগজপত্র। উনি মেঘের কাগজ এগিয়ে দেয় আর বলে, এই নাও মেঘ, এই বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। বাড়িটা ৫ তলা, সবার উপরের তলায় থাকবে তুমি। অন্য সব তালা ভাড়া দেওয়া হয়েছে, যার থেকে মাসে মাসে টাকা আসবে। আর তোমার বাবার যা জমি ছিল তা কিছু ভাড়া দিয়েছি, আর কিছু বিক্রি করে ব্যাংকে তোমার নামে রেখেছি। এখানে সকল কাগজপত্র রয়েছে। মেঘ কাগজপত্র হাতে নিয়ে চেক করে দেখে সত্যি একটা দলিল। জামান সাহেবের কথা মেঘ সম্পূর্ণ শুনে মেঘ বলে, বড় আব্বু, এই বাড়ি আমার নামে কেনার কি দরকার ছিল? আর ব্যাংকের টাক দিয়ে কি করব আমি? পড়াশোনা বাদ বেশি খরচ হয় না আমার। জামান সাহেবের মেঘের মাথায় হাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। জামান সাহেব বলে, মেঘ, তোমার বাবার সম্পত্তির ওপর তোমার অধিকার রয়েছে। এখন তুমি বড় হয়ে সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার। আর মেডিকেলে পড়াশোনা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দেয়। এরপর মেঘ জামান সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। তখন মেঘকে দেখা যায় উনি ততক্ষণ অবধি মেঘের দিকে তাকিয়েছিলেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি দিয়ে আবার বাসার দিকে চলে যান। প্রায় ১ ঘন্টা পর আর্দিয়ান তালুকদার বাড়িতে এসে পৌঁছায়। প্রথমে গাড়ি থেমে নামে রাহুল, আমিন আর জুনায়েদ। আর সবার শেষে গাড়ির দরজা খুলে বের হয় আর্দিয়ান। আজ ৭ বছর পর সে আবার তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তালুকদার বাড়ির সাজসজ্জা আর অভিজাত্য এখন ঠিক আগের মতোই আছে। তালুকদার বাড়ির ভিতরে প্রবেশ করে আর্দিয়ান। তার সাথে রয়েছে রাহুল, আমিন আর জুনায়েদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শালীন বেগমকে ডাক দেয়। শালীন বেগম এখন রান্নাঘরে রান্না করছেন। টেবিলে প্রায় ২০ প্রকারের খাবারের আইটেম সাজানো রয়েছে। তবুও শালীন বেগম আরও রান্না করছেন। সৃষ্টির মুখে আর্দিয়ান ফিরে আসার কথা শুনে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন। শালীন বেগম বাড়ির সদর দরজার কাছে গিয়ে যান। তালুকদার বাড়ির ভেতরে প্রবেশ করে আর্দিয়ান। তার সাথে রয়েছে রাহুল, আমিন আর জুনায়েদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শালীন বেগমকে ডাক দেয়। শালীন বেগম রান্নাঘরে রান্না করছিলেন। টেবিলে প্রায় ২০ প্রকারের খাবারের আইটেম সাজানো রয়েছে। তবুও শালীন বেগম আরও রান্না করছেন। সৃষ্টি মুখে আর্দিয়ানের ফিরে আসার কথা শুনে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ডাইনিং রুমে ছুটে আসেন। শালীন বেগমের বাড়ির সদর দরজার কাছে এগিয়ে যান। তালুকদার বাড়ির সদর দরজায় আর্দিয়ান দাঁড়িয়ে রয়েছে। শালীন বেগম আর্দিয়ানকে দেখে তার কাছে ছুটে যায়। আর্দিয়ানও তার মাকে দেখে ভীষণ খুশি হয়। আজ প্রায় ৭ বছর পর তার মাকে দেখছে। আর্দিয়ান গিয়ে জড়িয়ে ধরে শালীন বেগমকে। শালীন বেগম
আর্দ্র কপাল চুমু খায়, তার মাথা গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয়। শালীন বেগম বলে, এই 7 বছরে কি একবার মায়ের কথা মনে পড়েনি তোর আদু? জানিস তোকে একবার দেখার জন্য কত ছটফট করছি আমি। মা হয়ে সন্তানকে 7 বছর ধরে না দেখার কি কষ্ট তুই জানিস? আর্দিয়ান তার মায়ের কথা শুনে হাসে, এরপর বলে, আম্মু তুমি এখন আমাকে আদু বলে ডাকবে। বিদেশ থেকে পিএইচডি করে এসে যদি 7ম শ্রেণীর ফেল করা একজনের সাথে তুলনা যখন কেমন লাগে। আর্দিয়ান 7 বছর বাড়ি না ফেরার কথা কিছু বলে না, কারণ সে এই খুশির সময় ওই ঘটনা মনে করতে চায় না। শালীন বেগম আর আর্দিয়ানকে কিছু বলে না। সৃষ্টি ছুটে যায় তার ভাইয়ের কাছে। সৃষ্টি বলে, ভাইয়া, আই মিস ইউ। আই মিস ইউ টু, আমার ছোট বোন। সৃষ্টির সাথে আরও কিছু সময় কথা বলে আর্দিয়ান এরপর সকলের থেকে বিদায় নিয়ে সে ফ্রেশ হতে তার রুমে যায়। আর্দিয়ান তার রুমে প্রবেশ করে। রুমটা তার আগের মতো রয়েছে, সবকিছু পরিপাটি করে সাজানো, খুব যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে সব। আর্দিয়ান তার ব্যাগপত্র রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। তার ব্যাগের সকল জামাকাপড় আলমারিতে রাখতে যায়। আলমারিতে জামাকাপড় রাখা শেষ করে যখন আলমারি বন্ধ করতে যাবে, তখনই একটা ছবি এসে তার পায়ের কাছে পড়ে। এইটা মেঘের ছবি। যদিও আর্দিয়ানের রুম থেকে মেঘের সমস্ত ছবি সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো আলমারির কোনায় একটা মেঘের ছবি থেকে গেছে। আর্দিয়ান একটু ঝুঁকে তার পায়ে পড়ে থাকা ছবি উঠায়। ছবিটা উল্টো দিকে ঘুরে ছিল। আর্দিয়ান যখন ছবিটা ঘুরিয়ে দেখে তখনই সে অবাক হয়ে যায়। অন্যদিকে সৃষ্টি আর্দিয়ানের রুমে আসে তাকে খাবার খাওয়ার জন্য ডাক দিতে। আর্দিয়ানের রুমে এসে যখন ডাকতে যাবে তখনই তার হাতে মেঘের ছবি দেখতে পায়। সৃষ্টি ভয় পেয়ে যায়। আর্দিয়ান ছবিটা দেখছে। আর্দিয়ান সামনে তাকিয়ে দেখে সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। আর্দিয়ান গম্ভীর কণ্ঠে বলে, সৃষ্টি, এই ছবি কার? কোথাও এইটা